আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমাদের এখানে আজকে সারারাত স্নো পড়েছে। এখন সকালবেলাও স্নো পড়তেছে। বাচ্চারা এখন সবাই স্কুলে যাবে। এইজন্য বাসের জন্য অপেক্ষা করতেছে সবাই। বাসও চলে এসেছে। সামনে থেকে একটা বাচ্চা উঠাচ্ছে, দেন এখানে আসবে। তো দেখুন কি সুন্দর সকাল। কিন্তু আপনাদের কাছে সুন্দর লাগলেও আমার এই স্নোফল দেখতে দেখতে এখন আর এত সাদা ভালো লাগে না। কবে যে এই সাদা শেষ হবে, স্নো পড়াটা বন্ধ হবে, সামার আসবে। সামারও আপনাদের সাথে শেয়ার করব। সামার অনেক সুন্দর। আমেরিকাতে আসার পরে আমার কাছে সামারটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ বছরের অর্ধেকের বেশি সময় এরকম সাদা দেখতে দেখতে এই স্নোর প্রতি একটা বিরক্ত এসে গেছে। যাই হোক, এই যে বাচ্চারা চলে গেল, এখন আমি যাব সকালের নাস্তা রেডি করতে, তারপর দুপুরের রান্নাটাও শেষ করব। এমনিতেই এখন শীতকাল, তাই জন্য বেলা ছোট, আমি সময়ের শেষ হয়ে যায়, বাট কাজ শেষ করতে পারি না। তো ভাবছিলাম দুপুরে আজকে মূলা রান্না করব, আর বিট শাক এনেছি, বিট শাক রান্না করব, করলা ভাজি রান্না করব, আর সকালে খাওয়ার জন্য একটু আলু ভাজি করব। তাই সব কিছু এক জায়গায় নিয়ে আসলাম। এখন কাটাকুটি করছি। কাটাকুটি করে সব কিছু গুছিয়ে রাখলে না তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আমার যা মনে হয়। তো ওই যে মূলা কেটে রাখলাম, এখন করলাটাও কুচি কুচি করে রাখছি। করলার সাথে আমি একটুবার আলু দিয়ে ভাজি করি। অনেক দেশেই আছেন করলাটা আলু ছাড়াই ভাজি করে খান, কিন্তু আমার কাছে আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর বাসার সবাই পছন্দ করে। এই জন্য আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে এবার ভাজিও বানাবো। এই তো আমার সকাল, কাজ করতে করতেই সকালটা শুরু করলাম। এই যে এখন আলুটা ভাজি করে নিব, তখন প্রায় 8টার মতো বেজে গেছে। সকালের নাস্তাটাও রেডি করতে হবে, আবার সবাই উঠে যাবে, তার আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি। যে আমি আলুটা ভাজি করছি। আমি আলুটা ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছিলাম। হলুদটা অল্পই দেই, কারণ অত একটা হলুদ দিলে বেশি ভালো লাগে না। তো আমার আলু ভাজিটা করা হয়ে গেছে, আর রুটি বানাবো। আমরা আবার লাল আটাটা খাই, তো লাল আটার রুটিটা বানিয়ে নেবো। এটাতে বেশি পানি লাগে না। আমি এখানে 1 কাপেরও একটু কম পানি দিয়েছি। অল্প পানি দিলেই এটা মিক্সড হয়ে যায় ভালো মতো, বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। রুটির জন্য আটাটা মেখে সাইডে রেখে দিলাম, আর পাশে আবার একটু ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই যে আটাটা মেখে লেচি কেটে নিয়েছি, এখন রুটিটা বানাবো। তো দেখুন রুটিগুলো গোল গোলই হয়েছিল মাশাল্লাহ। তো এই যে রুটিটা বানিয়ে নিয়েছি, এবার সেঁকে নিচ্ছি। এর এদিকে রুটি আর ভাজি বানাতে বানাতেই প্রায় আমার 9:30টার মতো বেজে গিয়েছিল, তাই নাস্তাও দিয়ে দিয়েছিলাম টেবিলে। তো এই যে বেগেল বানিয়ে নিয়েছি। এই বেগেলটা বাহিরে কিনতে পাওয়া যায়, ওটা এনে আমি আবার অ্যাভোকাডো আর ডিম সেদ্ধ দিয়ে ওটাকে বানিয়েছি। আপনারা চাইলে ওটার রেসিপি আমি আপনার সাথে শেয়ার করবো যে কীভাবে বেগেলটা তৈরি করছি। এটা খেতে অনেক মজা হয়। আর একটু কলা রেখেছি। এই তো আমার সকালের ছিমছাম নাস্তা। তো এখন আমি সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার ব্যবস্থা করব। তো এই যে বলেছিলাম না বিট শাক রান্না করব, তাই জন্য বিট শাকটা একটু কেটে নিচ্ছি। সব কিছুই কেটে রেখেছিলাম, তো এই শাকটা কাটা হয়নি ওই সময়, অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই নাস্তাটা সেরে তারপরেই আবার এই দিকে রান্নাতে আসলাম। এই তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি করলাটা ভেজে নিব। আমি করলাটা একটু লাল লাল করে ভাজি করি, আর এখানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম, তারপর করলাটা দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম করলার সাথে একটু আলুও কেটে রেখেছিলাম, সেই আলু করলা দিয়ে একসাথে ভাজি করতেছি। দেখুন আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, তো আর একটু রেখে দিচ্ছি আর একটু লাল লাল হওয়ার জন্য। করলাটা একটু বেশি করে ভাজি করলে খেতে অনেক ভালোই লাগে, আর তিতা ভাবটাও থাকে না, তিতা ভাবটাও চলে যায়, খুব কম তিতা লাগে। আপনারা বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়াতে পারবেন করলা, তাহলে আশা করি বাচ্চারা খাবে। অনেক বাচ্চারাই আছে যারা করলা তিতা হলে খেতে চায় না, আর করলাটা সব বাচ্চারা পছন্দও করে না। তো এরপরে আমি মূলা তরকারিটা রান্না করে নিব। মূলাটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো, মানে ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না করব আর কি। তো এখানে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর আমি বাটা মশলা দিয়ে দিয়েছি, আর
এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিব, একটু পানিতে ভালো মতো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আগে মাছটা দিয়ে দিব। মাছ মানে আর কি কাঁটাগুলো দিয়ে দিব। এই কাঁটাটাই খাওয়া হয় না আর কি, ইলিশ মাছের এই মাথার দিকের যে কাঁটাগুলো থাকে এগুলো নিয়ে খাওয়া হয় না, তাই ভাবলাম এইভাবে রান্না করলে খাওয়াটা হয়ে যাবে। মাছ খাওয়া হলেও কেউই এই কাঁটার অংশটা খেতে চায় না, আর ইলিশ মাছের কাঁটা তো অনেকেই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। যাই হোক, তো তারপরে আমি যে মূলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। তাই একটু ঢাকনা দিয়ে দিব মূলাটা নরম হওয়ার জন্য। মূলাটা একটু আবার ঢাকনা দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব তরকারি আর কি। এই আমি আবার এর মাঝখানে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম, কারণ মাছগুলো আবার বেশি নরম হয়ে গেলে তরকারির সাথে একদম ঘেটে যাবে, তাতে আবার তরকারি একদম কাটা কাটা হয়ে যাবে। এই জন্য মাছটা উঠিয়ে আগে মূলাটাকে ভালো মতো পানি দিয়ে ঝোলটাকে টানিয়ে নিলাম। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো এই মাছ দিয়ে এখন আরেকটু ভালো মতো ফুটিয়ে রান্না করে নিব। তো এই হলো আমার মূলা রান্না। তো অনেকে আছেন আবার মূলা তরকারিটাও পছন্দ করে না, কিন্তু আমাদের এখানের মূলাটা না মজাই লাগে খেতে। বাংলাদেশের মূলার মতো কোনো গন্ধও লাগে না, তো বাসার সবাই মূলাটা খায়। বাংলাদেশে আছে অনেকেই মূলা তরকারিটা দেখলে কিনতে চান না বা পছন্দ করেন না, কিন্তু আমরা এখানে সবাই কম বেশি খাই। এই যে ঢাকনা দিয়ে দিলাম, দেখুন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতকালের তরকারি রান্না করা মানে একটু ধনিয়া পাতা দেওয়া। ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে খুব মজা লাগে। ভালো মতো জাল করে তরকারিটা উঠিয়ে নিলাম। এখন আমি এরপরে আবার রান্না করব বিট শাক। বিট শাকের রেসিপিটা আমি আপনাদের সাথে এর আগেও একবার শেয়ার করেছি, তো আজকে আবার রান্না করছি, তাই জন্য আবার একটু ভিডিও করলাম। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভালো মতো ভেজে নিচ্ছি। তো এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিব শাকটা। এই শাকটা খেতে না অনেক ভালো লাগে। আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম না, কিন্তু এই শাকটার নাম কি আপনারা অনেকেই অনেক রকম বলেছিলেন। তো এটা দেখতে লাল শাক কিংবা মূলা শাকের মতো হলো, এটা কিন্তু বিট শাক। তো আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি তরকারি সাজিয়ে দিয়েছি টেবিলে। এই তো আজকে, আর এই যে মাছটা দেখছেন, এই মাছটা আমার আগের দিনে রান্না করা ছিল, আবার সাথে কাঁচকলার খোসার ভর্তাও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।